শুরু করছি একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসকে যে যুগ সেটাকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তো বাংলা সাহিত্যে প্রাচীন যুগের এবং ভাষারও প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। আজকে চর্যাপদ নিয়েই প্রাথমিক কিছু আলোচনা করব। এই যে চর্যা শব্দের অর্থ কী? চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয়। বৌদ্ধ সহজিয়া সাধকরা তখন পাল যুগ চলছে, বাংলায় যখন পাল বংশ রাজত্ব করছে, সেই সময় বৌদ্ধ ধর্মের একটা আধিপত্য ছিল। তারপর পাল বংশের পরে যখন সেন বংশ আসে, সেই সময় বৌদ্ধ সাধকরা বুঝতে পারে যে তাদের আধিপত্য কমতে লেগেছে, ব্রাহ্মণ ধর্মের প্রভাব বাড়তে লেগেছে। তখন তাদের যে সাধনার কথা, তাদের যে আচরণীয় যে সমস্ত বিধিনিষেধগুলো, কবিতার ভেতরে গূঢ় তত্ত্বগুলোকে কবিতার আকারে প্রকাশ করার চেষ্টা করেছিল, সেইগুলোই হচ্ছে চর্যাপদ। এই কবিতাগুলোর ভাষা এমন ছিল যে বাহ্যিক দিক থেকে ভাষা বোঝা সম্ভব নয়, বা বুঝলেও তার ভেতরে কিন্তু অন্যতর অর্থ আছে। তো বৌদ্ধদের যে সাধনার কথাগুলোকে, সেগুলোকে গূঢ়তত্ত্বগুলোকে ওই চর্যাপদের মধ্য দিয়ে তারা কবিতার আকারে প্রকাশ করেছিল। তো এই যে চর্যাপদ, এর আবিষ্কারের কথায় আমরা আসি। প্রথমে বলতে হয় ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সাল নেপালে গিয়ে তিনি কিছু বৌদ্ধ ধর্মের পুঁথি দেখেন। তারপরে তিনি বাংলায় ফিরে এসে একটা পুস্তিকা বের করেন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন বেঙ্গল। এই পুস্তিকা প্রকাশ করার পর এবং রাজেন্দ্রলাল মিত্রের পরে সরকার যে বাংলার প্রাচীনতম পুঁথি সংগ্রহ বা সে নিয়ে নানা গবেষণার যে দায়িত্বভার, সেটা পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর উপরে ন্যস্ত করে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি রাজেন্দ্রলাল মিত্রের সেই বই পড়েন এবং আরও কিছু নব আবিষ্কৃত পুস্তক পড়ে তিনি মনে করেন যে নেপালের বিভিন্ন জায়গাতে বাংলার অনেক পুঁথি হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। 1897-98 সাল তিনি দুবার নেপালে যান এবং কিছু বৌদ্ধ ধর্মের ওপর পুঁথি দেখে আসেন। তৃতীয়বার 1907 সাল তিনি নেপালে গিয়ে সেখান থেকে চর্যার কতগুলো পুঁথিগুলো তিনি সংগ্রহ করে নিয়ে আসেন এবং বলেন যে এইগুলোর নাম ছিল, এই বইটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। যদিও পুঁথিটার প্রথম পাতা অর্থাৎ মলাটটা পাওয়া যায়নি। এখন এই বইটার নাম চর্যাচর্য বিনিশ্চয় তিনি দিলেন এবং এর সঙ্গে সর্বপাদের দোহা ও কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার নব, এই চারটে বই একসঙ্গে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি প্রকাশ করছেন। তো এই বইটার নাম নিয়ে আবার একটা বিতর্ক আছে। অনেকে বলছেন যে বইটার তো মলাটি পাওয়া যায়নি, তাহলে বইটার নাম চর্য বিনিশ্চয় কী করে হলো? যেমন বিদুশেখর শাস্ত্রী তিনি বলছেন যে বইটার নাম হতে পারে আশ্চর্য চর্যাচয়। প্রবোধচন্দ্র বাগচি বলছেন যে বইটার নাম হতে পারে চর্য বিনিশ্চয়। এখন এই যে হরপ্রসাদ বাবু যে চর্যাচর্য বিনিশ্চয়ের নামটা রেখেছিলেন, তখনকার দিনে বৌদ্ধ ধর্মগ্রন্থের বা বৌদ্ধ ধর্মের যে বইগুলো আছে ধর্মের উপর ভিত্তি করে তার নাম দেওয়ার একটা রীতি বা পদ্ধতি ছিল। সেটা হচ্ছে প্রথমে ইতিবাচক নাম থাকবে, তার সঙ্গে যুক্ত হবে নেতিবাচক, তারপরে হচ্ছে বিনিশ্চয়। যেমন ধর্ম বিনিশ্চয়, ধর্ম অধর্ম বিনিশ্চয়, তেমনই চর্যা আচর্য বিনিশ্চয়, এরকম নামকরণ হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে এই যে চর্যাপদের
যে একটা তিব্বতী অনুবাদ পাওয়া যায়, আবিষ্কার হয়, প্রবোধচন্দ্র বাগচি মহাশয় আবিষ্কার করেন। তো সেই বইটাতে, তিব্বতী অনুবাদের বইটাতে এই যে চর্যা অনুবাদকের নাম, পুঁথির নাম ইত্যাদি পাওয়া যায়। সেই থেকে বোঝা যায় যে এই বইটার নাম হতে পারে, প্রকৃত নাম যেটা, সেটা হচ্ছে চর্যা গীতি কোষ বৃত্তি। তো যাই হোক, এখানে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে বললাম, তারপর কী নামে বইটা সম্পাদনা হয়েছিল, প্রকাশিত হয়েছিল সেটাও বললাম। এরপর আসছি, এই যে চর্যাপদ্য আবিষ্কার হলো 1907 সালে। তো এই বইটা যে যে কবিতাগুলো ছিল, এগুলো আবার গানও হতে পারে, কারণ এই কবিতাগুলোর ওপরে, প্রত্যেকটা কবিতার ওপরে রাগ রাগিনীর উল্লেখ রয়েছে, তাই এগুলোকে চর্যা গানও বলা যেতে পারে। এই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই চর্যাপদ, এবং গানেরও আদিতম নিদর্শন হচ্ছে চর্যা গান। তো এই যে চর্যাপদের কবিতাগুলো কবে লেখা হয়েছিল এ সম্পর্কেও নানামুনির নানা মত, যেমন রাহুল সংকৃত্তায়ন, তারপর আরও অনেকে আছেন যারা বলছেন যে চর্যাপদের পুঁথির রচনাকালটা 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে হতে পারে। তবে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, তিনি যে কালটা নির্ণয় করেছেন চর্যাপদের, সেটা মানে সার্বিকভাবে গ্রহণযোগ্য বলা যেতে পারে। তিনি তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ OTBL গ্রন্থে তিনি বলছেন যে চর্যাপদের রচনাকাল 10ম থেকে 12শ শতাব্দীর মধ্যেই বলা যেতে পারে। আর এই সময়টা হচ্ছে যে নব্যবঙ্গীয় যে ইয়েটা ভাষার, যে নব্য ভারতীয় আর্য ভাষা যেটা বলছে, নব্য ভারতীয় আর্য ভাষা, তারও প্রাচীনতম নিদর্শন বলা যেতে পারে চর্যাপদ। তাহলে 10ম থেকে 12শ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত হয়েছিল বলে মনে করা যেতে পারে। এবার চলে আসছে চর্যাপদের কবি পরিচিতি, কারা এই কবিতাগুলো লিখেছিল। প্রথমত, এই যে কটা কবিতা আবিষ্কার হয়েছিল সেটা আগে বলা হয়নি। 46.5টা পদ পাওয়া যায় চর্যাপদের। পদ মানে হচ্ছে কবিতা, চর্যাপদের 46.5টা পদ পাওয়া যায়। 46টা পূর্ণ কবিতা আর একটা কিছুটা অংশ পাওয়া গেছিল একটা কবিতার। তো কটা পদ ছিল, যে তিব্বতী অনুবাদ অনুসারে বইটাতে 51টা পদ ছিল। এ থেকে ধারণা করা যায় যে মূল বইটাতে 51টা পদ ছিল। 24 জন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য এই কবিতাগুলি রচনা করেছেন। মতান্তরে 2300 হতে পারে, কোনো কোনো বইতে 23 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। তো এর মধ্যে সবচেয়ে বেশি চর্যাপদ লিখেছেন তিনি হচ্ছেন কান্নপাদ, 12টা। তাছাড়া ভূসুকুপাদ তিনি লিখেছেন 4টি, সরহ 4টি, কুক্কুরিপাদ 3টি লিখেছেন। তাছাড়া লুই, শান্তি, সবর এরা 2টি করে পদ রচনা করেছেন বা কবিতা। আরও যারা আছে ডম্বি, চাটিল, ঢেনঢন, দারিক, এরা সব একটা করে চর্যাপদ লিখে গেছেন। তো এই যে বৌদ্ধদের যে সাধনার কথা চর্যাপদে পাওয়া গেল, তো এই চর্যাপদের ভেতরে যে তথ্যগুলো ছিল সেগুলো ভালো করে দেখলে সেই সময়কার একটা সামাজিক পরিচয়, একটা ধর্মের একটা পরিচয় কিন্তু সেই পাওয়া যায় চর্যাপদের গুলো পড়লে। বাহ্যিক দিক থেকে সেখানে সামাজিক কথার বা পরিচয় পাওয়া যাচ্ছে, আবার ভেতরের দিক থেকে দেখলে সেগুলো হচ্ছে বিরাট একটা ধর্মের বা তত্ত্বের, তাদের যে তন্ত্র সাধনার যে নানা রকম পদ্ধতিরও পরিচয় কিন্তু চর্যাপদের মধ্যে রয়েছে। বাইরের দিক থেকে একটা অর্থ, ভেতরের দিক থেকে অর্থ চর্যাপদের মধ্যে। এই জন্য চর্যাপদের কিন্তু একটা বিরাট সাহিত্য মূল্য বা কাব্যমূল্য আছে। যারা বৌদ্ধ সহজিয়া সাধক ছিলেন তারা চর্যাপদ আর আজকের এই সাহিত্য রচনার জন্য তারা রচনা করেননি, তারা তাদের ধর্মের কথা, তাদের ধর্মের গুরুতত্ত্ব আলো আধারে ভাষার মাধ্যমে ভেতরে লিখে রেখেছেন, যাতে বাইরের লোকেরা সেটা বুঝতে গেলে তাদেরকে সাধনা চর্চা করতে হয়, সহজে যাতে না বুঝতে পারে। আজকে এই পর্যন্তই। চর্যাপদের বাকি যে আলোচনা, যে তার যে সামাজিক পরিচয়, ধর্মের কথা, কাব্যের কথা, ভাষার কথা, সেগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি।